আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকারিয়া সায়েন্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় রসায়নের দ্বিতীয় অধ্যায়, পদার্থের অবস্থা, প্রথম লেকচার। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো আজকের আলোচনা করব পদার্থ এবং পদার্থের অবস্থাগুলা। পদার্থ অবস্থার পরে আলোচনা করব আন্তঃকণ আকর্ষণ, কণার গতিতত্ত্ব এবং ব্যাপন এবং নিঃসরণ। তাহলে আলোচনায় যাওয়া যাক। তো এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে যে পদার্থ মূলত কি? তো আমরা জানি যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, সেটাকে আমরা কি বলবো? পদার্থ বলবো। তাহলে সংক্ষিপ্তভাবে যদি আমি আবার বলি যে পদার্থ কি? যার অবস্থান আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, সেটা হচ্ছে না পদার্থ। তো এই পদার্থের বেশ কটা অবস্থা থাকতে পারে। তো সাধারণ তাপমাত্রা এবং চাপে সবগুলো পৃথিবীতে যত প্রকার পদার্থগুলো আছে সাধারণত তিনটি অবস্থায় থাকে। সাধারণ তাপমাত্রায় তিনটি অবস্থায় থাকে। এক নম্বর হচ্ছিল কঠিন। কি কঠিন। দুই নম্বর হচ্ছিল কি তরল, এবং তিন নম্বর হচ্ছিল কি বায়বীয়। অথবা এটাকে আমরা কি বলবো? গ্যাসীয়। আচ্ছা, গ্যাসীয়। তো প্রথমে আসা যাক যে কঠিন, দেন তরল, তারপর গ্যাসীয়। তো কঠিন পদার্থ কি? যেসব পদার্থের অণুগুলা খুব কাছাকাছি অবস্থান করে, একে অপরের খুবই কাছাকাছি অবস্থান করে, এবং এত তাদের আন্তঃকণা আকর্ষণ শক্তি এত বেশি যে তাদেরকে চাইলে আমরা আলাদা করতে পারবো না। যে কারণে সেই পদার্থগুলোকে আমরা কি বলবো? কঠিন পদার্থ। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে প্রত্যেকটা অণু এবং প্রত্যেকটা অণুর মধ্যে, অর্থাৎ অণুগুলোর নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তি, সেই শক্তিকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। তো আমরা সাধারণভাবে যদি কঠিন পদার্থের সংজ্ঞা দিতে যাই, তাহলে কঠিন পদার্থকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকে তাকে কঠিন পদার্থ বলে। তাহলে আবার বলো, যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন অবস্থায় বিরাজ করে সেটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের পর আসে তরল পদার্থ। তরল পদার্থ কি? সাধারণ তাপমাত্রা এবং চাপে যে পদার্থ তরল অবস্থায় থাকে সেটা হচ্ছে তরল পদার্থ। এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ কি? সাধারণ তাপমাত্রা এবং চাপে যে পদার্থটা বায়বীয় অবস্থায় বিরাজ করে বা বায়বীয় অবস্থায় অবস্থান করে, বায়বীয় অবস্থায় থাকে, সেটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এখন এই প্রত্যেকটা পদার্থের মধ্যেই, মানে পদার্থের প্রত্যেকটা অবস্থার মধ্যেই একটা সিস্টেম অবলম্বন করে তারা অবস্থান করে। কিরকম? কঠিন পদার্থের ক্ষেত্রে ধরো যে কঠিন পদার্থকে একটা পাত্রের সাথে যদি আমরা তুলনা করি, যে পাত্রের মধ্যে একটা কঠিন পদার্থ আছে, হ্যাঁ, এরকম তরল পদার্থের ক্ষেত্রে একটা পাত্র কল্পনা করি। এই তরল পদার্থগুলো এই পাত্রের এই জায়গা জুড়ে অবস্থান করছে, হ্যাঁ। এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি, এটা একটা বদ্ধ পাত্র। এই বদ্ধ পাত্রতে দেখা যাচ্ছে যে বায়বীয় পদার্থগুলা পুরো মানে গোটা পাত্র দখল করে রয়েছে। অর্থাৎ আমরা যদি একটা বেলুনে যদি আমরা ফু দেই, তাহলে বেলুনে পুরো বেলুন ফুলে ওঠে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের অণুগুলা সমস্ত জায়গা দখল করে। দ্যাটস মিন্স এটা হচ্ছে না গ্যাসীয় অবস্থা কথা বলছে। তাহলে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ, এই অবস্থার পরে আসি আমরা
যে পদার্থের যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থার ভিত্তিতে তারপরে আমরা জানবো যে কণার গতিতত্ত্ব। পদার্থ এবং পদার্থের অবস্থা গেল, এরপর আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ শক্তি। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি? কণাগুলোর নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তি, কণাগুলোর নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। আবার বলি, কণাগুলোর নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। এভাবে তো কণাগুলোর নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটাকে আমরা কি বলবো? আন্তঃকণা আকর্ষণ শক্তি। এখানে আসো, এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা তরল পদার্থ, এটা বায়বীয় পদার্থ। আমি আলোচনা করতেছি কণার গতিতত্ত্ব, অর্থাৎ কণাগুলো কিভাবে গতিশীল থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলা পরস্পরের সাথে এত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে যে চাইলেও আমরা সেটাকে আলাদা করতে পারি না। ঠিক আছে? তো আমি যদি কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তির কথা বলি, কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি সংযুক্ত থাকে। এই কাছাকাছি খুব দৃঢ়ভাবে, শক্তিভাবে ও শক্তভাবে থাকার কারণে এই কঠিন পদার্থের অণুগুলোর আন্তঃ আকর্ষণ শক্তি সব থেকে বেশি। কি সব থেকে বেশি? আন্তঃ আকর্ষণ শক্তি কার বেশি? কঠিন পদার্থের। এই কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই, কঠিন পদার্থকে যদি আমরা কি করি? তাপ দিই। কঠিন পদার্থকে তাপ দিলে এই কঠিন পদার্থ থেকে, এই কঠিন পদার্থটা তাপ শক্তিকে নিজের মধ্যে ধারণ করবে, তাপ শক্তি গ্রহণ করবে। গ্রহণ করে এই যে অণুগুলো আছে পরস্পরের সাথে যে যুক্ত, এই অণুগুলো তাপ শক্তি গ্রহণ করে নিয়ে ভাইব্রেট হবে। কি হবে? ভাইব্রেট হবে, অর্থাৎ কাঁপবে। কাঁপতে 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 নিজেদের যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই পরস্পরের প্রতি যে পরস্পরের যে আকর্ষণ শক্তিটা, এই আকর্ষণ শক্তিটা অতিরিক্ত তাপের ফলে আর সেই আকর্ষণটা বজায় রাখতে পারবে না। সেই আকর্ষণ ছুটে একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাবে। তখন এই কঠিন পদার্থটা কিসে পরিণত হবে? তরল পদার্থে পরিণত হবে। তরল পদার্থে যখন পরিণত হবে তখন এই কণাগুলোর মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে? একটা দূরত্বের সৃষ্টি হবে। তখন আন্তঃকণা আকর্ষণ শক্তি কঠিনের থেকে তরলে যেহেতু একটু ডিস্টেন্সেও অণুগুলো রইল, তাহলে এই তরল পদার্থের অণুগুলোর আন্তঃ আকর্ষণ শক্তি কঠিনের থেকে কম। ঠিক আছে? এখন আসো, এই তরল পদার্থকে যদি আমি তাপ দেই তাহলে দেখা যাবে যে অণুগুলা আবার তাপ শক্তি গ্রহণ করবে। তাপ শক্তি গ্রহণ করার পর অণুগুলা কি করবে? আবার ভাইব্রেট হবে, উত্তেজিত হবে, কাঁপবে। কাঁপতে কাঁপতে একটা সময় তাদের আন্তঃ আকর্ষণ শক্তিটা, আন্তঃ আকর্ষণ শক্তিটা একেবারেই থাকবে না। কারণ এই তরল পদার্থকে যদি আমরা তাপ দিই, 100°C তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। যখন বাষ্পে পরিণত হয় তখন প্রত্যেকটা অণু পরস্পর থেকে আলাদা হয়ে যায়। আর তখন বাষ্পীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে কোনো অণুর সাথে কোনো অণুর কোনো প্রকার আকর্ষণ শক্তি থাকে না। তাহলে কি বোঝা গেল? যে এই যে বায়বীয় পদার্থে বা গ্যাসীয় পদার্থে অণুগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি একেবারেই থাকে না, কিন্তু তরলে কিছু কিছু পরিমাণে থাকে, আর কঠিনে সব থেকে বেশি থাকে। তাহলে যে কোনো পদার্থকে যদি আমরা তাপ দেই, এই তাপের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। তাপের ফলে পদার্থের কি হয়? অবস্থার পরিবর্তন হয়। এবং অবস্থার পরিবর্তনের ফলে কণার যে আন্তঃকণা আকর্ষণ শক্তি সেটা আস্তে আস্তে কমতে থাকে। কঠিনে সব থেকে বেশি, তরলে তার থেকে কম, গ্যাসীয় পদার্থে সব থেকে কম, অর্থাৎ নাই বললেই চলে। তাহলে বলা যায় যে কণার গতিতত্ত্ব থেকে আমরা জানলাম কি, যে এটার ক্ষেত্রে এই যে তরল কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি সব থেকে বেশি, সুতরাং কণার গতি এখানে কম। এখানে শক্তি তার থেকে কম, এখানে সব থেকে কম, নেই বললেই চলে। এটা হচ্ছে কণার গতিতত্ত্ব। এরপর আসো ব্যাপন এবং নিঃসরণ। তাহলে ব্যাপনটা কি? মূলত ব্যাপন,
আমি যদি তোমাদেরকে ব্যাপন বলি, ব্যাপনের কথা বলি, তো ব্যাপনের বিষয়টা এরকম, ব্যাপন শব্দের অর্থ ডিফিউশন, ছড়িয়ে পড়া, চারিদিকে ছড়িয়ে পড়া। যখন কোনো পদার্থ একটা নির্দিষ্ট স্পেসে, জায়গাতে আমরা একটা পদার্থ যদি আমরা রাখি, তাহলে সেই পদার্থটা স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, এটা হচ্ছে ব্যাপন। অর্থাৎ সাধারণ তাপমাত্রা এবং চাপে যখন কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে সেই জায়গায়, যে জায়গায় আমরা পদার্থটা রাখবো সেই জায়গায় ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে কি ব্যাপন। তাহলে ব্যাপন শব্দের অর্থ ছড়িয়ে পড়া। হ্যাঁ, যে তাপমাত্রায় কোনো পদার্থের কঠিন, তরল বা বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত বা সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে ব্যাপন। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ব্যাপন ঘটে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে। ব্যাপন বিষয়টা সবসময় উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে।